রাজনীতির হাতিয়ার নিহতের পরিবার। কেন এই কথা বলছি? কারণ মুর্শিদাবাদের অশান্তিতে খুন ছেলে বাবা। শামশেরগঞ্জ থেকে নিহতদের পরিবার সল্টলেকে। শামশেরগঞ্জ থানায় দায়ের রয়েছে অপহরণের অভিযোগ, আর এর তদন্তে রবিবার সল্টলেকের বাড়িতে যায় পুলিশ। এ নিয়ে পারদ চড়ে। সজলের দাবি, নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় বিজেপি। পাল্টা তৃণমূল বলছে নিহতদের পরিবারকে রাজনীতির হাতিয়ার করতে চাইছে বিজেপি। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব। গত মাসে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। এখানকার জাফরাবাদে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। শুরু থেকেই এই ঘটনাকে অস্ত্র করে বিজেপি। মেরুকরণে শান্তিতে কোমর বেঁধে ময়দানে নামে বঙ্গ বিজেপির নেতারা। এবার নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় পদ্ম শিবির। পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত, আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয় এরা। মুর্শিদাবাদের জাফরাবাদের দাস পরিবার। গত মাসে এই পরিবারের দুজনকে কুপিয়ে খুন করা হয়। সেই পরিবারেরই 6 থেকে 7 জন এখন কলকাতায়। শনিবার থেকে রয়েছেন সল্টলেকে। কেউ নাই, আমার শাশুড়ি নাই, চন্দন দাসের 3টা ছেলে আছে, স্ত্রী, ওরা কেউ নাই, আমি একা। ওনারা কোথায় গিয়েছেন? কোথায় গিয়েছে বলতে পারবো না। কবে গেছে? কালকে। কেউ কি নিয়ে গেছে? না, কেউ নিয়ে যায়নি। ওরা বলেছে, নিজেই বললো যে ডাক্তারের বাড়ি যাবো। আমার শাশুড়ি মার শরীরটা অসুস্থ, তো বলছে ডাক্তার দেখাতে যাবে, এটুকুই বলেছে, তাছাড়া এর বেশি বলতে পারবো না। শনিবার সল্টলেকের বিজে ব্লকের একটি বাড়িতে ছিলেন মুর্শিদাবাদের নিহতদের পরিবার। রবিবার সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দাবি, শনিবার শামশেরগঞ্জ থানায় নিহতদের পরিবারকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। তা নিয়ে জিজ্ঞাসাবাদ। পুলিশি জিজ্ঞাসাবাদের পরই ঠিকানা বদল। নিহতদের পরিবারকে বিবি ব্লকের একটি বাড়িতে নিয়ে যান বিজেপি নেতারা। মুর্শিদাবাদের নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে চায় রাজ্য সরকার। তারা সেটা নিতে অস্বীকার করেন। সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন শুভেন্দু অধিকারী। তখন থেকেই শামশেরগঞ্জের নিহতদের পরিবারকে নিয়ে আসরে বিজেপি। তৃণমূলের দাবি, মুর্শিদাবাদের অশান্তিকে প্রথম থেকেই অস্ত্র করতে চাইছে গেরুয়া শিবির, চাইছে ধর্মীয় মেরুকরণে শান্তিতে। এবার নিহতদের পরিবারকেও তারা রাজনীতির হাতিয়ার করতে চাইছে। সোমবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদে যাওয়ার কথা। তিনি যাতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন, তাই তাদের সল্টলেকের বাড়িতে রেখে দিয়েছে বিজেপি। এখানেই শেষ নয়। ঠিক মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই এই ইস্যুতে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। মৃতের পরিবার যারা ওখানকার আই উইটনেস ছিলেন, তারা তো সব থেকে বেশি সহযোগিতা করবেন এই তদন্তে। তারা সরে থাকবেন কেন, কিংবা বিজেপি তাদের সরিয়ে রাখবে কেন, কি উদ্দেশ্যে? আমার প্রশ্ন, বিজেপি কি ভয় পাচ্ছে যে পুলিশ তাদেরকে যদি জিজ্ঞেস করে কারা ছিল, কি হয়েছিল ইত্যাদি, তদন্তে যেটা দরকার, তাহলে বিজেপির কিছু লোকের নাম উঠে আসবে? তাই জন্যই কি বিজেপি তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেবেন না, এটা একটা হতে পারে, কিংবা নিজেদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। যার পরিবারের মানুষ খুন হয়েছে, তার আদালতে যাওয়ার অধিকার নেই, বিচার পাওয়ার অধিকার নেই, বিচার চাওয়ার অধিকার নেই। মুখ্যমন্ত্রী কি করবেন? সত্য বাক্য ওখানে শুনিয়ে আসবেন, কবিতা বলে দিয়ে চলে আসবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। যে পরিবার মারা গেছে তাদের অপরাধ কি ছিল? তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু, সেই জন্য তারা বিচার চাইতে এসছে। এবার পুলিশ তাদের আক্রমণ করছে। পুলিশ খুনিদের সঙ্গে, খুনিদের বাঁচানোর জন্য পুলিশ এখানে এই কাজ করেছে। নিউজ 18 বাংলা। রাজ্যপালের রিপোর্ট বিতর্ক। মুর্শিদাবাদে অশান্তি, পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোসের, আর এ নিয়ে তরজায় তৃণমূল বিজেপি। কয়েকদিন আগে অশান্তির আগুন জ্বলে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদের পরিস্থিতি খারাপ হলে
356 ধারা সুপারিশের জারি রাজ্যপালের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো রিপোর্টে রাজ্যপাল দাবি করেছেন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত। এটা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। এখনো মুর্শিদাবাদে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষের আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিক কেন্দ্র। মুর্শিদাবাদ এবং মালদায় স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানো হোক। গত মাসে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে তাণ্ডব চলে, লুট, আগুন, মৃত্যু, কিছুই বাদ যায়নি। এরপর মুর্শিদাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন, যা নিয়ে রাজনীতির হাওয়া গরম। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা। প্রথমত বলে দিই, বিজেপি প্রথাগত নীতিগতভাবে 356 জারি করে রাজ্য সরকার ভেঙে দেওয়ার নীতিতে বিশ্বাস করে না। বিজেপি জনগণের 356 চায়। জনগণ 26-এ জয় জগন্নাথের নাম নিয়ে বিসর্জন দেবে এবং ওই সমুদ্রেই বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। নিউজ 18 বাংলা। পাকিস্তানকে সবক শেখাতে কোমর বাজছে ভারত। 3 বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী। বারবার হাই ভোল্টেজ বৈঠক, যে ছবি আমরা বারবার দেখাচ্ছি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে হাই ভোল্টেজ বৈঠক, একের পর এক বৈঠক। জঙ্গিদের মদতদাতাদের ছাড়া হবে না, হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। কারণ স্থলে জলে আকাশে শক্তি ঝালিয়ে নিচ্ছে ভারতীয় সেনা। 3 বাহিনীর প্রধানের সঙ্গে একাধিকবার বৈঠক নরেন্দ্র মোদীর। পেহেলগামের বদলা নিতে জোর প্রস্তুতি। ঠিক কি প্রস্তুতি নেওয়া হচ্ছে ভারতের তরফে, সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, আমরা তো দেখতেই পাচ্ছি একাধিক হাই ভোল্টেজ বৈঠক প্রধানমন্ত্রী তিনি করছেন। অন্যদিকে 3 বাহিনীকেই ফ্রি হ্যান্ড বলেই দিয়েছেন আগে প্রধানমন্ত্রী। অর্থাৎ যুদ্ধ তো এইভাবে হয় না, একটা প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতির এখনো পর্যন্ত কি কি আপডেট, কি কি তথ্য উঠে আসছে মৈত্রেয়ী? দেখো, যুদ্ধ কিনা জানা নেই, তবে ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের যে যথেষ্ট ব্যবস্থা করা হচ্ছে এবং তার প্রস্তুতি যে প্রতি মুহূর্তে বাড়ানো হচ্ছে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে একাধিক বৈঠকের পরই। গতকালই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন এবং তারপরেই আজ বায়ুসেনার প্রধানের সঙ্গে 1-to-1 বৈঠক করেন। এবং এই বৈঠক কখন করলেন তিনি? যখন তার ঠিক কদিন আগেই 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে 3 বাহিনীর প্রধানের সঙ্গে একসঙ্গে তিনি বৈঠক করেন এবং সেখানে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিলেন একেবারে সিডিএস এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উপস্থিতিতে। যখন 3 বাহিনীকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু এই পরপর 2টি বৈঠকের ফলে যেটা বোঝাই যাচ্ছে এবং বিভিন্ন সূত্র থেকেও আমরা যেটা জানতে পারছি যে প্রত্যেকটি বাহিনী কতটা প্রস্তুত রয়েছে তার একেবারে হাতে গরম রিপোর্ট প্রধানমন্ত্রী নিজে নিতে চাইছেন এবং তাই জন্যই দফায় দফায় তিনি 3 বাহিনীর প্রধানদের সঙ্গে আলাদা আলাদা করে তিনি বৈঠক করছেন। এবং ইতিমধ্যেই 2টি বৈঠক আমরা দেখে নিয়েছি। গতকাল নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে এবং আজকে বিমান বাহিনীর প্রধানের সঙ্গে। প্রধানমন্ত্রী একাধিকবার উল্লেখ করেছেন এবং শুধু প্রধানমন্ত্রী নন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একাধিকবার এটাই বলেছেন যে প্রত্যাঘাত হবে এবং সেই প্রত্যাঘাত এমনভাবে হবে যাতে একেবারে জঙ্গি সমস্যার কোমর ভেঙে দেওয়া যায়। মানে সেই প্রত্যাঘাতেরই যে প্রস্তুতি জোর কদমে চলছে সেটা কিন্তু এই বৈঠক থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তমশ্রী, বেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে শত্রুপক্ষকে জবাব দিতে হলে ঘুঁটি সাজাতে হয়, সেই প্রস্তুতি নিচ্ছে ভারত। রিটেলিয়েট করতে গেলে আমাদের যেগুলো করা দরকার একটু তো সময় লাগবে, তবে এইটুকু নিশ্চিত যে এই 26 জনের মৃত্যুর বদলা কিন্তু ভারত নেবেই। পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে জায়গাটা আছে
সে জায়গাটায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী রিটালিয়েট করবেই, কারণ টেররিস্ট আউটফিট এবার যদি ধ্বংস করা না যায় আমরা আর কোনোদিন ধ্বংস করতে পারবো না। কিন্তু তার জন্য বায়ুসেনা মূলত প্রস্তুত থাকতে হবে। দরকার হলে যদি নৌবাহিনী, তাদের প্রস্তুত থাকতে হবে, ভারতবর্ষকে ঘিরে রাখতে হবে চারপাশ থেকে, এবং তারপরে রিটালিয়েট করতে হবে যে অঞ্চলগুলোতে টেররিস্ট আউটফিট আছে। প্রত্যাঘাতের ভয়, বড় ভয়। ভারতের পরাক্রমে থরহরি ইসলামাবাদ, ভাড়ে মা ভবানী দশার মধ্যেই ফাপা যুদ্ধ জিগির পাকিস্তানকে জব্দে শক্তি বাড়িয়ে তৈরি ভারত। কারণ এবার সেনার অস্ত্র ভান্ডারে রুশ ক্ষেপণাস্ত্র। ভারতে এসেছে রুশ প্রযুক্তিতে তৈরি ইগলা এস। কাঁধে নিয়েই ছোড়া যাবে ইগলা এস ক্ষেপণাস্ত্র। যুদ্ধ বিমান, ড্রোন ধ্বংসে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। আর খাজবে না পাকিস্তানের জারি জুড়ি। অনায়াসেই শত্রু বিমান ধ্বংস করবে এই ইগলা এস। ইগলা মিসাইলটা আমাদের কাছে আগেও ছিল, এখন একটা নতুন ভার্সন যেটা ইগলা 3, এটা শোল্ডার ফায়ার্ড এবং যে কোনো ম্যানপ্যাক বেসিসে এগুলো চলে, এবং সেটা সারফেস টু এয়ার মিসাইল, এয়ারক্রাফট, লো ফ্লাইং এয়ারক্রাফট, হেলিকপ্টার, এগুলোকে অ্যাড্রেস করার জন্য এটা খুবই এফেক্টিভ মিসাইল। আমাদের যদি এয়ার অ্যাটাক আসে তো গ্রাউন্ড লেভেলে এইগুলোর খুব বড় একটা রোল প্লে করবে। এমনকি আর্টিলারি, আর্মি এয়ার ডিফেন্সের যে এই ইগলাটা, তারা জায়গায় জায়গায় থেকে এইগুলো এয়ারক্রাফটগুলোকে টার্গেট করতে পারবে এবং টার্গেট করে এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করতে পারবে। শুধু বন্ধু দেশের থেকে ক্ষেপণাস্ত্র আমদানি নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আত্মনির্ভর। কারণ এবার স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের সফল ট্রায়াল হয়ে গিয়েছে মধ্যপ্রদেশের শেওপুরে। ৬২ মিনিট ধরে সফল ট্রায়াল। আমার সঙ্গে আমার প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে, মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ কি কাজ করবে এই বিষয়টা তোমার কাছে জানতে চাইবো মৈত্রেয়ী। তখন দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মূলত আকাশপথে নজরদারিতে সাহায্য করে, এবং শুধু আকাশপথে নজরদারি নয়, এবং আকাশপথে নজরদারির সঙ্গে সঙ্গে রিয়েল টাইম ডেটা সমস্ত যারা ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে তাদের সঙ্গে শেয়ার করতে সাহায্য করবে। এবং এই ডিআরডিও তৈরি করা স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের যেটা সব থেকে ইউনিকনেস, সেটা হচ্ছে এটা একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি। এবং এই প্ল্যাটফর্ম এর আগে বিশ্বের অন্যান্য একেবারে খুব হাতে গোনা কিছু দেশের কাছে এই প্রযুক্তি এই মুহূর্তে রয়েছে, এবং সেখানে ভারত এবার যুক্ত হলো, যার ফলে প্রযুক্তিগত দিক থেকে, বিশেষত প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হওয়া প্রযুক্তির দিক থেকে ভারত আরো কিছুটা এগিয়ে গেল এই নয়া প্ল্যাটফর্মের পরীক্ষা সফল হওয়ার ফলে। বেশ, এটার মেন উদ্দেশ্য হচ্ছে একটা এয়ারবর্ন সিস্টেম, প্রায় 17 কিলোমিটার উঁচু জায়গায় এটা একটা প্ল্যাটফর্ম থাকবে। আর সেখান থেকে ভেরিয়াস এমিশনস, ইলেকট্রনিক এমিশনস, রেডার সিগনেচার্স, এগুলো সব ওরা ক্যাপচার করতে পারবে। স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন, ইউজ হয়ে যাবে অপারেশনাল ক্যাপাবিলিটি। আমাদের সেনাবাহিনীর প্রস্তুতিও এটা ইউজফুল কন্ট্রিবিউশন হবে, আর আমাদের সেনাবাহিনীর শক্তিটা আরো বেড়ে যাবে।